সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। এখানে পাঠকদের সাথে দর্শকদের সাথে আছি আমি সাদিয়া আফরোজ। আজকে মেলার অষ্টম দিন এবং একই সাথে আজকে সপ্তাহের শেষ ছুটির দিন এবং সপ্তাহের ছুটির দিন হিসেবে আজকে মেলার গতকালের মতোই আজকেও ভিড় জমতে শুরু করেছে, যদিও এখনও ভিড় তেমনটা জমেনি। বলা যায় যে আর কিছুক্ষণ নাগাদ হয়তো মেলার মাঠে ভিড় আরও কিছুটা বাড়বে এবং সন্ধ্যা নাগাদ মেলা প্রাঙ্গণ গতকালের মতোই আজকেও জমজমাট হয়ে উঠবে। আজকে আমরা বইমেলায় কথা বলবো লেখকদের সাথে, পাঠকদের সাথে, প্রকাশকদেরও সাথে। আমরা মেলার মাঠে এই মুহূর্তে আমাদের সাথে একজন আছেন লেখক, তিনি একজন ছোট গল্পকার। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আমাদের সাথে আছেন মোহাম্মদ আসাদুল্লাহ, উনি 15টি গল্পের সংকলন আপনার এটি, তাই তো? আচ্ছা, একটু যদি বলতেন যে আজ আপনার এই 15টি গল্প, ছোট গল্পে আপনি আসলে কি ধরনের বার্তা দিতে চেয়েছেন বা কি দিতে চেয়েছেন পাঠকদের জন্য? ধন্যবাদ। আমার গল্পগুলো সাধারণত চলমান সময় এবং অতীতের 2-3টা প্রেক্ষাপটও আছে, কিন্তু সবগুলো গল্পে আমি ভালোবাসার বার্তা দিয়েছি, মনুষ্যত্বের বার্তা দিয়েছি, সমাজ নিয়ে সবাইকে মিলেমিশে চলার বার্তা দিয়েছি। আমি এই সময় আমাদের প্রধান যে সংকট বিভেদ, এই বিভেদের বিপরীতে যে জায়গাটা আছে সেই জায়গাটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটি আপনার কততম বই? এটি আমার 7ম বই, 7 নম্বর প্রকাশনে। দশমিক থেকে এসেছে। 7ম বই। আগের বইগুলোর যদি একটু বলতেন যে আগের যে বইগুলো লিখেছেন সেগুলো কি ছিল? আচ্ছা, আমি এর আগে 3টা উপন্যাস লিখেছি, যার ভিতরে একটা আছে বিষাদিতা নাম। বিষাদিতা উপন্যাসটা উত্তরবঙ্গ অঞ্চলে চরমপন্থী যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষাপটে কিছু চরিত্রের কথা আমি তুলে ধরেছি। চরমপন্থার কারণে মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে ওঠে সেই বিষয়গুলো আমি ফুটিয়ে তুলেছি বিষাদিতায়। নিপাতনের সিদ্ধ আমার আরেকটা উপন্যাস। নিপাতনের সিদ্ধে আমি লিখেছি এই যে বেকার সমস্যা এবং বেকার সমস্যায় তরুণদের কি পরিমাণ ডিপ্রেশনের ভেতর দিয়ে যেতে হয় এবং ডিপ্রেশনে ভুগে তারা কি ধরনের ডিসিশনগুলো নেয়, সেই বিষয়টা তুলে এনেছি। লেখালেখিটা করছেন মানে কিছু জানাতে চান, কিছু জানতে চান নিশ্চয়ই, মানে কি কোন আগ্রহ থেকে বা কেন মনে হলো যে লিখতে পারলে আপনার ভালো লাগবে? আচ্ছা, আমি গল্প বলতে ভালোবাসি। প্রত্যেকেই গল্প বলতে ভালোবাসে, কিন্তু আমি মনে করি আমার দেখার যে ধরনটা সেটা অন্য 2-4 জনের চেয়ে আলাদা। তো আমি যেহেতু আলাদা করে দেখি, আমি যেহেতু আলাদা করে ভাবি, সেই গল্পটা যখন সামনাসামনি কাউকে বলি, তাদের যেহেতু যখন ভালো লাগে, আগ্রহ সৃষ্টি হয়, তখন মনে হচ্ছে এই গল্পটার একটা লিখিত রূপ থাকা দরকার। আর পৃথিবীতে অনেক গল্প আছে যেই গল্পগুলো আমরা জানি, আমরা অনেকেই জানি, কিন্তু আবার আরও বেশি মানুষ জানি না। তো সেই গল্পগুলো যেন একটা লিখিত রূপ থেকে যায়, আগে পরের জেনারেশন যেন এই গল্পগুলো জানতে পারে, সেই উদ্দেশ্যে আমার লেখা। শুভকামনা আপনার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ আসাদুল্লাহ ওনার সাথে, এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তার ছোট গল্পের যে সমগ্র সেটিকে নিয়ে। আমরা আরও কয়েকজন আমাদের সাথে আছেন আজকে, আমরা একটু তাদের সাথেও কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে একটু বইমেলার কাছাকাছি বিষয় নয়, কিন্তু তারপরও বইমেলায় তার একটি বই বের হয়েছে গান নিয়ে, অর্থাৎ গানের সংকলন। তিনি বেশ কয়েক বছর থেকেই গান বলছিলেন। রশিদ খান কণ্ঠশিল্পী, তিনি গান লেখেন, গান করেন। আচ্ছা, অনেক দিন থেকে আপনি বলছেন যে অনেক দিন থেকে গান করেন এবং আপনার লেখা গানগুলোকে নিয়ে আপনি একটা বই প্রকাশ করেছেন। জি, আমি হাটে যাই, ঘাটে যাই, মাঠে যাই, যেখানেই যাই শুনি যে মনের মতো কোনো মানুষ পাইলাম না, কিন্তু এই কষ্টটাই আমি তুলে ধরছি মানুষের মাঝে, যে পাইলাম না এই দুনিয়ায় মনের মতো মানুষ পাইলাম না। মানুষ চিনো মানুষ ধরো ওরে সজনা, জাল বিজনের যুগে পড়ে মানুষ চিনলাম না, পাইলাম না মনের মতো মানুষ পাইলাম না। আরেকটি গান, কেবা তোমার দাস দাসিনী, কেবা প্রেমের বাসি, এইভাবেতে কেউ না আপন, দেয় গো দুঃখে হাসি, ভালোবাসি দেখাবে খুব লাজক হাসি মুখী। তাই গানটি রেকর্ডিং করে আমি হাটে ঘাটে মাঠে ছোট বড় সকলকে শুনিয়েছি যে আমার গান কি 20 কোটি মানুষের মাঝে প্রচার করা যাবে? যে এত বড় শিল্পী রশিদ খান হয় যে একটি মানুষের জন্য গান বানিয়ে ঘরে ঘুমিয়ে থাকবে, কিন্তু আমি ছোট বড় মানুষ যদি বলে যে হ্যাঁ আপনার গান 20 কোটি মানুষের মাঝে প্রচার করা যাবে, তখন প্রচার করব। আমি গান গুলশান তুলে ধরেছি, মিরপুর তুলে ধরেছি, কারণ বাজার তুলে ধরেছি, ধানমন্ডি তুলে ধরেছি,
একটু যদি শোনান, দুই চার লাইন একটু যদি শোনান। পাইলাম না রে পাইলাম না, এই দুনিয়ায় মোহনের মতো মানুষ পাইলাম না। পাইলাম না রে পাইলাম না, এই দুনিয়ায় মোহনের মতো মানুষ পাইলাম না। মানুষ চিনো মানুষ ধরো ওরে সজনা, জাল বিজনের যুগে পইরা মানুষ চিনলাম না। বেশিরভাগ পাইলাম না আপনার রে, জি, পাইলাম অনেক ধন্যবাদ। না। শুনতে চাই যে মানে আপনার তো 18টা গান আপনি বলছিলেন, সেই গানগুলো কি সবই মানুষ কেন্দ্রিক নাকি? হ্যাঁ, বেশিরভাগই মানুষ নিয়েই বেশিরভাগ। আরেকটি গান যে আপনার যখন অর্থ থাকবে আপনার সাথে সবাই থাকবে, আপনার যখন অর্থ থাকবে না তখন কিন্তু আপনার পিছনে সবাই আস্তে আস্তে এক এক করে সবাই চলে যাবে। ওই ব্যাখ্যাটি নিয়ে আমার গানটি, যে অর্থ করি ধনার সম্পদ থাকে সুন্দর রূপ, সবে সকাল সন্ধ্যা দিবে পূজা জ্বালাই ধূপ, অসময়ে যাই ছাড়িয়া নয়তো দেশের দেশি, ভালোবাসি দেখাবে খুব লাজক হাসি মুখী। তো এই বিষয়টি নিয়ে যারে আপন ভাবরে মন বড় বিশ্বাস করিয়া, অভিনয় আপন সাইজে নিবে সব কারিয়া। কয়টা গান রেকর্ড করতে আমি পেরেছেন? গান রেকর্ডিং করেছি 60টি গান রেকর্ডিং করেছি। সঙ্গীতে 2টি গান গেছে আমার, এগুলো 2টি গান গেছে। আমি রিজেক্ট হিসেবে ঘোষণা দিয়েছি এই গানগুলো। কেন দিয়েছি? যে দর্শক খুব ভালো বলেছে আমার গানগুলো, কিন্তু এই গানগুলো আমি তখন সঙ্গীত সম্বন্ধে এত কিছু অর্জন ছিল না। সঙ্গীতের আগে তো সঙ্গীত শিখতে হবে, বুঝতে হবে। সঙ্গীতের তাল লয় সুর ছন্দ তেহাই রেলা দরা সারা সম ফাঁক বিট অফবিট তালি খালি উদারা মুদারা তারা সি সিসাব ডি ডিসাব এফ এফ সাব সি ডি এফ ই এফ জি। সঙ্গীত কত প্রকার, তাল কত প্রকার, লয় কত প্রকার, কিন্তু সঙ্গীতের ভিতর আগে ঢুকে যেতে হবে, তারপরে সঙ্গীত করতে হবে। এখন এগুলো বুঝি। এখন কেবা তোমার দাস দাসিনী কেবা প্রেমের বাসি, এইভাবে তো কেউ না আপন দেয় গো দুঃখে হাসি, আর ভালোবাসি দেখাবে খুব লাজক হাসিমুখী। আর পাইলাম না এই দুনিয়া মনের মতো মানুষ পাইলাম না। এই 2টি গান বানিয়ে তো জানেনি যে হাটে ঘাটে মাঠে সকলকে আমি জিজ্ঞেস করতেছি এখন বুঝে আর কি সঙ্গীত। তা সবাই বলছে অসাধারণ, 20 কোটি মানুষের মাঝে আপনার গান প্রচার অনেক করতে ধন্যবাদ পারবেন। রশিদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। নিশ্চয়ই আপনার গান মানুষ শুনুক, সেটাও আমরা চাই। আমরা আছি বইমেলায় এবং আমরা মেলার মাঠে অনুষ্ঠানে আছি। আমরা দর্শকদের সাথে কথা বলতে চাই, আমরা পাঠকদের সাথেও কথা বলতে চাই। আমরা আছি এই মুহূর্তে ঐতিহ্য প্রকাশনীর সামনে, আমরা একটু সেখানে যেতে চাই। এই প্রকাশনীটিতে আমরা শুনছিলাম যে নতুন কিছু বই এসছে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে। জুলাই বিপ্লবের বেশ কয়েকটি বই এখানে আমরা দেখতে পেয়েছি। এখানে ফারজানা মাহবুবার একটি বই দেখছি জুলাই বিপ্লবকে ঘিরে। এছাড়া আরও বেশ কিছু বই আছে, পুরাতন লেখক যারা তাদের বই আছে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের বই, একই সাথে বিভিন্ন বিষয়ের বই, কবিতার বইও আছে। আমরা একটু এই কথা বলতে চাই, এই প্রকাশনীতে যারা আছেন তার দায়িত্বে, তাদের সাথে একজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু অপেক্ষা করছি। তার আগে একটু দেখে নিতে চাই যে এখানে যে বইগুলো আছে তার মধ্যে আবুল হাসান রুবায়েত, ফরুক আহমেদের বই, ইশতিয়াক হাসানের বই, বিভিন্ন কবিতার বই আছে। সবগুলো মিলিয়ে আসলে বোঝা যাচ্ছে যে নানান রকমের, বিশেষ করে ঐতিহ্য, যেহেতু ঐতিহ্যপূর্ণ আসলে প্রকাশনী, বিশেষ করে তাদের 25 বছর হয়ে গেছে প্রকাশনীর বয়স এবং তারা নানান রকমের বই প্রকাশ করে আসছে বিভিন্ন সময়। এবং নতুন করে যে বইগুলো আসছে, আমরা একটু আপনার কাছে শুনতে চাই যে জুলাই বিপ্লবকে ঘিরে বেশ কয়েকটি বইয়ের কথা আপনি জানাচ্ছিলেন আমাদেরকে, একটু সেই বইগুলো নিয়ে যদি একটু জানান। কয়টা বই, কয়জন লেখক? আমাদের জুলাই বিপ্লব নিয়ে এই পর্যন্ত 4টা বই আসছে। এই বইগুলো ভালো চলতেছে। সেটা হলো এই যে জুলাইয়ের অশেষ পাখিরা মঈন শেখের, তারপরে যে #জুলাই বিপ্লব, তারপরে 36শে জুলাই 2024 আর মেমোরি শপিং। ব্যাপক সাড়া পাইতেছি আমরা মাঠের মধ্যে, বইগুলো ভালো বিক্রি হইতেছে। আচ্ছা, যারা লেখক ওনারা কি মানে তরুণ নাকি একটু বয়স্ক? এই যে আহমদ আরমান সিদ্দিকী, ওনার বই প্রথম বই, প্রায় সবারই প্রথম বই। উনি দেশের বাইরে থাকেন। ফারজানা মাহবুব, উনি বাংলাদেশে আছেন। নতুন ওনার কয়েকটা বই বের হয়েছে আমাদের এইখানে। এগুলো কি মানে কি গল্প নাকি উপন্যাস না কোন ধরনের? ওই মানে জুলাই বিপ্লবের প্রবন্ধের মধ্যে বই আর কি, রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে লেখা। নিজের অভিজ্ঞতা থেকে লেখা নাকি? না, এগুলো তো রিসার্চের বই, একবারে তার সব নিজের অভিজ্ঞতা থেকে হয় না। আচ্ছা, আমরা শুনছিলাম এছাড়া অন্য যে বইগুলো আছে আপনাদের স্টলে কেমন বিক্রি হচ্ছে? আমাদের এ পর্যন্ত 120টার উপরে বই আসছে, সবগুলা বই বিক্রি হইতেছে।
গল্প আছে, উপন্যাস আছে, কবিতা আছে, প্রবন্ধের বই আছে, জুলাই বিপ্লবের উপরে বইগুলো আছে। সব ধরনের বই চলে। মেলার প্রথম দিক দিকেই আমরা বই আনছি, যার জন্য কিন্তু আমাদের স্টলে লোক সমাগম একটু বেশি। বই আসবে আরো? আমাদের 300+ হবে বই এই মেলা উপলক্ষে। আরো তো অনেক দিন বাকি আছে, এর মাঝে আর কটা বই নতুন আসতে পারে? আমাদের হাতে আছে 300-র উপরে। আমরা এ পর্যন্ত 100-র উপরে বই আনছি এবং প্রতিদিন 10টা, 7টা, 8টা, 20টা এরকম বই আসবে মেলার শেষ পর্যন্ত। আমাদের এমনও আছে যে মেলার শেষ দিন 28 তারিখে বই আনি বিকেলবেলা। ধন্যবাদ আপনাকে। আমরা ঐতিহ্য প্রকাশনীর কথা শুনছিলাম এবং আমরা আছি বইমেলায়, মেলার মাঠে অনুষ্ঠানে। আমরা একটু বিরতিতে যাব, দর্শক নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, কিছুক্ষণের মধ্যেই ফিরছে। মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। বিরতির পর স্বাগত জানাচ্ছি মেলার মাঠে আয়োজনে। আমরা আছি বইমেলায় এবং মেলার মাঠে আজকে আপনি জানেন, দর্শকরা নিশ্চয়ই জানে যে মেলার মাঠে নানান রকমের বইয়ের পাশাপাশি নানান ধরনের লেখার আসলে লেখকও পাওয়া যায় এবং তাদের সাথে কথা বলার একটা সুবর্ণ সুযোগ। আমরা সেই সুযোগটি নেই সবসময়। আজকেও আমাদের সাথে আরেকজন লেখক আছেন, আমরা একটু তার সাথে কথা বলি। আমাদের সাথে আছেন এএনএম নুরুল হক। উনি দীর্ঘদিন থেকে লেখালেখি করছেন এবং ঐতিহ্য প্রকাশনীতে আমরা যখন ছিলাম কিছুক্ষণ আগে, সেখানেও তার বেশ কয়েকটি বই বের হয়েছে। আমরা একটু আপনার হাতে যে বইটি আছে এটি সম্পর্কে যদি একটু জানতে চাই, কোন প্রেক্ষাপটে লেখা? এই বইটি সম্ভবত আমার জীবনের শ্রেষ্ঠ বই হবে। আমার মৃত্যু, আত্মহত্যা, এরকম বাস্তব জীবন ভিত্তিক অনেক বই এখানেই আছে, কিন্তু এই বইটা লিখতে গিয়ে আমার দীর্ঘ 1 বছর আমি কঠোর পরিশ্রম করছি। দর্শকদের জন্য জানিয়ে রেখে, অভিশপ্ত ইহুদি জাতি বইটির নাম। ইহুদি জাতি, এদের উৎপত্তি হলো একদম ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। এরা হলো বনি ইসরায়েল। এক সময় আল্লাহর সবচেয়ে প্রিয় ছিল, আর এখন আল্লাহ কোরআনের 20টি সূরায় এদেরকে অভিশপ্ত বলছে। এদের মতো লাঞ্ছিত অভিশপ্ত জাতি পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই গাজায় যে এরা নির্মম গণহত্যা চালাইছে আমেরিকার মদদে, এটা ইতিহাসে এরকম দ্বিতীয় ঘটনা আর নাই। এই ঘটনাটা নিয়ে আমি অক্লান্ত পরিশ্রম করছি। এই বইটা গবেষণা একদম না, পুরো গবেষণা ধর্মী। এই যে ইহুদিরা পৃথিবীর কোন দেশে কোথায় কি জঘন্য কাজ করছে সব কিছু আমি এখানে চেষ্টা করছি আপ্রাণ তুলে ধরতে। আমি এই বইটা সম্পর্কে শুধু এইটুকু বলতে পারি, অনেকের থাকে পাঠক, তারা সব দৈব, যিনি জীবনে কোনোদিন বই পড়েন নাই, লেখাপড়া জানা সত্ত্বেও তার হাতে যদি এই বইটা পড়ে, উনি না পড়ে থাকতে পারবেন না এবং চোখের জল ঝরবে যে ফিলিস্তিন এবং গাজাতে যে কি নির্মম গণহত্যা ওরা চালাইছে, এবং এটার জন্য পুরা দায়ী আমেরিকা। আমি এখানে বলছি যে এতদিন তো শুধু হিটলার ছিল, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে জো বাইডেন আর ইসরায়েলের প্রধানমন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, নেতানিয়াহু। আমরা একটু শুনতে চাই যে মানে এই যে তারা যে গণহত্যা চালাচ্ছে, তারা আসলে কোন প্রক্রিয়ায়, কিভাবে, কাদের মদদে এই গণহত্যা চালাচ্ছে, সেই বিষয়গুলো কি বই এসেছে নাকি? সব কিছু আসছে এটার মধ্যে। ইহুদিদের সম্পর্কে এমন কোনো কথা বাদ নাই। আমি বললাম তো যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে, এটা প্রাগৈতিহাসিক যুগ, তখনকার কোনো ইতিহাস পাওয়া যায় না। এরাই বনি ইসরায়েল, বিখ্যাত বনি ইসরায়েল গোত্রের থেকে বহু নবী রসুল আসছে। এই ইহুদিদের হাতে 300 নবী রসুল নিহত হয়েছে। এরা এমনই জঘন্য জাতি। যেহেতু আপনি গবেষণা করেছেন, আমি একটু আপনার কাছেই শুনতে চাই যে এই যে নিজ স্বার্থে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার যে প্রচেষ্টা তাদের, হ্যাঁ, সেই জায়গায় আসলে দিন শেষে তো সারা পৃথিবীর কাছে তারা ঘৃণিত। আপনার কাছে কি মনে হয় যে তাদের অর্জনটা কি, এই যে তাদের ব্যক্তি স্বার্থের যে অর্জন, সেটা কি সামগ্রিকভাবে তাদের অর্জন হচ্ছে? কোনো দিনই না। এই পৃথিবী ওদেরকে ক্ষমা করবে না। এতদিন পর্যন্ত এরা এই হিটলার 60 লক্ষ ইহুদিকে নিহত করছিল গ্যাস চেম্বারে, এইটা নিয়ে ওরা মানুষের সহানুভূতি পেয়ে আসছিল, কিন্তু এখন যেটা করছে পৃথিবীর মানুষ তাদেরকে ঘৃণা করবে। কারণ
এই পর্যন্ত আমার সর্বশেষ তথ্য এই 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রায় 50,000 নারী পুরুষ নির্দোষ এদের হাতে নিহত হয়েছে। এবং এই বইটার উপরে একটা ভিডিও করছি, আমার ফেসবুকে যাবে। এবং যে এখানে যে নির্মম চিত্রগুলা, একটা ভয় ছিল, আমাকে অনেকে ভয় দেখাইছিল, যেহেতু ফেসবুক ইহুদিদের পরিচালিত, তোমার ফেসবুক বন্ধ করে দেবে। আমি যে ফেসবুক বন্ধ করে। একটু শুনতে চাই আপনার সম্পর্কে ব্যক্তিগতভাবে, মানে লেখালেখির বাইরে কি করেন? লেখালেখির বাইরে আমি সাংবাদিকতা করছি। আচ্ছা, দীর্ঘদিন কাজ করছেন এই বিষয়টা নিয়ে। এছাড়া আরও কি কোনো গবেষণাধর্মী বই আছে আপনার? বেশিরভাগ বই আমার গবেষণাধর্মী। যেমন প্রথমেই বলবো মৃত্যু, মানুষের মনে যে একটা মৃত্যু নিয়ে একটা ভয় আছে, আমার এই বইটা যদি পড়ে তার মন থেকে এই মৃত্যুর ভয়টা চলে যাবে। এই যে আত্মহত্যা, বাংলাদেশে গড়ে বোধহয় প্রতি মাসে সংখ্যাটা এখন ঠিক মনে নাই, 300-রও বেশি আত্মহত্যা করে। এই যে মানুষ কেন আত্মহত্যা করে, এর পিছনে কি ঘটনা আছে, এইটা আমি আমার আত্মহত্যা বইটার মধ্যে তুলে ধরছি। বিষয়ভিত্তিক অনেকগুলো বই আছে অনেকগুলো বই আছে। আমার আরেকটা বই, এটা সময় প্রকাশনী থেকে আছে, এটা হলো বৃহন্নলার অবগুণ্ঠন। এই যে হিজড়া যাদেরকে আমরা বলি তৃতীয় লিঙ্গ, এদের যে কি করুণ জীবন। আমি যেখানে থাকি আমার বাড়ির কাছেই হলো হিজড়াদের কেন্দ্রস্থল, বসুন্ধরায় থাকি আমি, এর কাছেই হলো কুড়িল, এইটাই হলো হিজড়াদের। আমি ওই বইটায় এই কথাই লিখছি যে বই লিখতে শুধু কলমের জোর লাগে না, বুকের জোরও লাগে। অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর, খুবই সুন্দর কথা বলেছেন। এবং একই সাথে অনেকগুলো বিষয়ভিত্তিক বই আছে, সবগুলো বইয়ের জন্য আপনার জন্য শুভকামনা। দর্শক, আমাদের সাথে ছিলেন লেখক ANM নুরুল ইসলাম, এবং তিনি অনেকগুলো বইয়ের কথা বলছিলেন আমাকে। খুব সুন্দর সুন্দর তার ধারণা এবং তার যে আইডিয়াগুলো, সেগুলো অসাধারণ। এবং এই ধরনের নানান ছোট ছোট বিষয় নিয়ে নানান রকমের বই আপনি বইমেলায় পাঠকরা আসলেই পাবেন, এবং তাদের পছন্দের বই তারা পছন্দ করে নিয়ে যেতে পারবেন। আমরা আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, মেলার মাঠে ফিরছি আর কিছুক্ষণ। মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। আবারও স্বাগত জানাচ্ছি মেলার মাঠে আয়োজনে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন একজন কবি, আমরা তার সাথে কথা বলবো। আমাদের সাথে আছেন MS জামান। তিনি অনেকগুলো বই এবার বইমেলা নিয়ে এসেছেন। বইগুলো প্রকাশ হয়েছে ত্রয়ী প্রকাশনী থেকে। আমাদের পেছনেই আছে ত্রয়ী প্রকাশনী। আমরা একটু কবির সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই বই অনেকগুলো এবং অনেকগুলো নাম, সুন্দর সুন্দর নামের বই। আপনার হাতে যে বইটি আছে একটু যদি বলতেন বইটি সম্পর্কে। আমার এবার 8টা বই বের হয়েছে, সবগুলি কবিতার বই। আমার মোট প্রকাশিত বইয়ের সংখ্যা হচ্ছে 25টা। আমার হাতে এখন যে বইটা আছে সেটা হচ্ছে মৃতের ফাঁসি। এই বইটার মূল বিষয় হচ্ছে যে আমরা আসলে দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত আমরা আসলে শাসক বলতে কিছুই পাই নাই, যা পেয়েছি সবই শোষক। তো শাসকদের উদ্দেশ্য হচ্ছে সবসময় স্বাধীনতাকে মানে খেয়ে ফেলা বা স্বাধীনতাকে হরণ করা, মানে এই মানুষকে বা বাংলাকে পরাধীন করে রাখা। এখানে দেখা যাচ্ছে যে যারাই প্রতিবাদ করতে আসছে, যারাই দেশপ্রেমের পক্ষে দাঁড়াইছে, যারাই সত্য কথা বলছে, তাদের দেখা যাচ্ছে গুম করা হয়েছে, খুন করা হয়েছে বা ক্রস ফায়ার করা হয়েছে। এবং ক্রস ফায়ার দেওয়ার পরে বা গুম করার পরেও যে রাষ্ট্রের শাসকরা এত বড় খারাপ, এত ভয়ঙ্কর যে তাদের নামে দেখা যাচ্ছে আবার কি হয়েছে, মানে মৃতের পরেও ফাঁসির একটা ব্যবস্থা করা হয়েছে। যেই যে দেখা যাচ্ছে যে গত জুলাই আন্দোলন হয়ে গেল, যার ফলে যে স্বৈরশাসক হাসিনার যে পতন হয়েছে কোটা সংস্কারকে কেন্দ্র করে, সেই কোটা নিয়ে আমার বহু আগেই একটা বই বের হয়েছে, যেটা হচ্ছে কৃত্রিম মা বই, একটা কবিতা আছে কোটা কবিতা। সেই কোটা কবিতায় আমার কিছু লেখা আছে এরকম যে সাবধান আজকের নীতি নির্ধারক, তোমার কলিজা খাবে ক্ষুধার্ত যুবক, ঈশ্বরের গালে চড় মারা কোষে, কি দোষ করেছি জন্মে এই দেশে। আমি মূলত ছোটোবেলা থেকেই লেখালেখি করি, লেখালেখির প্রায় 3 দশক হতে চললো। আমি সবসময় এরকম মানে লিখে আসছি, মানুষের পক্ষে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সর্বোপরি কথা আমি সত্যের পক্ষেই লেখালেখি করি। যদি আমাকে কেউ যদি বলে যে আমি আসলে কোন দলের, আমি সবসময় বলবো আমি বিরোধী দলের লোক, আমি মানুষের লোক, আমি দেশের লোক। অনেক সুন্দর।
সুন্দর, অনেক ধন্যবাদ আপনাকে। সবসময় আমরা দেখি যে লেখকদের লেখায়, কবিদের লেখায় সমাজ বাস্তবতা সবসময় একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়, এবং এবারের বইমেলায় এটি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ জুলাইয়ের গণ অভ্যুত্থান বাংলাদেশের লেখক কবিদের সবসময় সেই বিষয়ে অনুপ্রেরণা জুগেছে। আমরা একটু ত্রয়ী প্রকাশনীর প্রকাশক আছেন এখানে, আমরা একটু তার সাথে কথা বলি। অনেকগুলো বই এবার এসছে নতুন নতুন, কেমন খারাপ আছে? তবে অন্যান্য বছর তুলনায় আমাদের প্রথম সপ্তাহটা ভালো যায়নি। গতকাল যে শুক্রবারটা আমরা আশানুরূপ, মানে জনসমাগমের হিসাবে আমরা আশানুরূপ, কিন্তু পাঠক এখনও আমি মনে করি তারা বই দেখতেছে, মানে সেভাবে বিক্রয়টা আমাদের বেশি হচ্ছে না। তা আমরা বই বিক্রিটা, মানে বই পাঠক বান্ধবটা আমরা চাচ্ছি যে মেলায় আসুক, তারা বইটা আমাদের থেকে, মানে তাদের পছন্দের মতো বইটা কিনুক। সব বই যে তাদের পছন্দের বই তা না। এখন আমরা এতগুলো স্টল নিয়েছি, এই সময় একটা নতুন পরিবেশ, নতুন সময়ে সকলেই স্বাচ্ছন্দ্যভাবে ঘুরতেছে, মেলার পরিবেশটা সুন্দর। এবার আশা করব পাঠকরা আসবেন, তাদের পছন্দের বইটি তারা সংগ্রহ করবেন। আমি এই প্রকাশনায় আজকে 42 বছর হলো, এই বয়স যাচ্ছে আমার, এই বাংলা একাডেমি থেকে আরম্ভ করে এই শরৎ উদ্যানে পর্যন্ত এখন পর্যন্ত আছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনার জন্য অনেক শুভকামনা। আমরা একটু বলতে চাই যে বইমেলা মানেই সবসময় আমরা দেখি যে ছুটির দিনগুলো বিশেষ করে বইমেলা জমজমাট থাকে এবং মেলা প্রাঙ্গণে উৎসুক পাঠকদের ভিড় থাকে। আজকে ছুটির দিন হিসেবে মেলা প্রাঙ্গণে পাঠকদের ভিড় শুরু হয়েছে দুপুর থেকে, যেহেতু বেলা 2টায় বইমেলা প্রাঙ্গণ আজকে খুলেছে, কিন্তু এখনও গতকালকের মতো ততটা জমজমাট হয়নি। তবে আশা করা হচ্ছে যে নিশ্চয়ই আরও কিছুটা বেলা গড়ালে কিংবা সন্ধ্যা নাগাদ মেলা আরও বেশি জমজমাট হয়ে উঠবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে মেলার মাঠে আয়োজন থেকে। আগামীকাল আবারও থাকবো 18 নিউজের পর্দায়। মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।